নমস্কার সকলকে। উপস্থিত হয়েছি বনফুলের একটি অন্যরকম গল্প আবর্তমান নিয়ে। চলুন তাহলে শুরু করি। সমস্ত দিন বন্দুক কাঁধে করে একটা চখার পেছনে ঘুরে ঘুরে ক্লান্তই হয়ে পড়েছিলাম। যারা কখনো এ কার্য করেনি তারা বুঝতে পারবে না হয়তো ব্যাপারটা ঠিক কী জাতীয়। ধু ধু এক বিশাল বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ঝোপ, একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারিদিকে জনমানবের চিহ্ন নেই। হু হু করে তীক্ষ্ণ হাওয়াও বইছে একটা। কহলগাঁয়ের খেয়াঘাটের গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি। বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি সে খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরেই যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটেই চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের নাগালের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। এই অঞ্চলে আমি আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, এক আত্রি নয়, তিনটে নেশা আমার: ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে। লোভ সামলাতে পারলাম না, বন্দুক কাঁধে বেরিয়ে পড়লাম। লোভ শুনলে মনে করবেন না যে আমি মাংস খাওয়ার লোভেই পাখি মারতে বেরিয়েছি, না তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চরে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধু ধু করছে বালির চড়া, আর কোথাও কিচ্ছু নেই। গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছরাঙা পাখি কোথায়? কিছুই তো নেই। বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় কা শব্দটা কানে এলো। কয়ে চন্দ্রবিন্দু আকার আর অয়ে চন্দ্রবিন্দু আকারের যে শব্দটা হয়, চখার ডাকটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। কা শব্দ শুনেই বুঝলাম চখাটা আশেপাশে কোথাও আছে। একটু আগিয়ে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক চখায় বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী হয়তো আগেই শেষ করে গেছে। একটির ভবযন্ত্রণা আমাকেই খোঁজাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। চখাটা উড়ে গেল। উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে আরও খানিকটা দূরে গিয়ে বসলো। বেশ খানিকটা দূরে আমি আবারও সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটা বাগিয়েই বসতে যাব অমনি উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে গেলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসলো, আমিও বসলাম। উপর্যুপরি তাড়াহুড়া করা ঠিক না, একটু বসুক। একটু পরে উঠলাম, আবার ধীরে ধীরে এগুতে লাগলাম, কিন্তু উল্টো দিকে। পাখিটা মনে করুক আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কিছু দূর গিয়ে ওধার ঘুরে তারপর বিপরীত দিয়ে কাছে আসা যাবে না হয়। বেশ কিছুটা ঘুরতেই হলো, প্রায় মাইল খানেক। গুড়ি মেরে মেরে খুব কাছে এসেও পড়লাম, কিন্তু তাক করে যেই ঘোড়াটি চাপতেই যাব অমনি ফের উড়ে গেল। উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পর বসলো যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো সেখানে যাওয়াটাই মুশকিল। যাওয়া যায়, কিন্তু গেলেই দেখতে পাবে। আমার এমন একটা রোগ চেপে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগুলেই উড়বে, কিন্তু উড়ল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠাঁই বসে রইল। মনে হয় অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটি তুলেছি অমনি আবার এবারেও এমন একটা জায়গায় বসলো যার কাছে ফিরতে কোনো আড়াল আবডাল নেই, চতুর্দিক ফাঁকা। কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়াই যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো। এবার গিয়ে বেশ ভালো একটা জায়গায় বসলো। একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, লাগলো না।
ঝোপে ঝোপে যা দু একটা পাখি ছিল তারা উড়ল। মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিলে। সমস্ত ব্যাপারটা থিতুতে ৮ ঘন্টার উপর সময়ও লাগলো। নদীর ঠিক বাঁকের মুখটাতেই বসলো চখাটা আবার গিয়ে। আমি বসেছিলাম একটা বালির ঢিবির উপর। মুশকিল হলো উঠে দাঁড়াতেই দেখতে পাবে, তাই উঠলাম না। শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম। বেশ কিছু দূর এগিয়েছি, অমনি আবার কা। আমার মাথাটাই দেখা গেল না। বালির স্তর দিয়ে কোনো রকম স্পন্দনে গিয়ে পৌঁছালো কিনা তার কাছে বলতে পারি না। উঠে দাঁড়ালাম, রোগ আরও চেপে গেল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রক্তরাঙা। পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে। সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে দেয়নি। দুজন দুপারে চুপ করে বসে রইলাম। সূর্য ডুবে গেল। অস্তমান সূর্যকিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল, ডুবে যাওয়াতে ততটা আর রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকার স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিকে। সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে। পূরবীর রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে, নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে। কত রাত হয়েছে জানি না। ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে, রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম উঁচু একটা জায়গা দেখে। অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম। এমন একা জীবনে আর কখনো পড়িনি। প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ সত্তা অধিকার করে বসল। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম। মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ তো কখনো চোখে পড়েনি। রূপ ছিল নিশ্চয়ই, আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসাই মনে হলো আজীবন সব দিক থেকেই আমি বঞ্চিত। জীবনের কোনো সাধই কি পুরোপুরি পূর্ণ হয়েছে আমার? জীবনে 3টি শখ ছিল, ভ্রমণ, সঙ্গীত, শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে? হিমালয়ের উচ্চ চূড়ায়, সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের তরণে, হিমশীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে, এসব জায়গায় যদি ভ্রমণ করতেই না পারলাম তাহলে আর কি হলো? সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি। সারেগামা সেধেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকালই এড়িয়ে গেছে আমাকে। সেদিন কত চেষ্টা করেও বাগেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে ঠিক সেভাবেই আঙ্গুল পড়ছিল, কিন্তু সেই সুরটি ফুটল না, যাতে আত্মসন্ধানী গম্ভীর লোকের নির্জন রোদনের অবাঙ্ময় বেদনা মূর্ত হয়। শিকারের বাহ কি এমন করেছে জীবনে! বাঘ, হাতি, সিংহ, ব্যাঘ্র, গন্ডার কিছুই মারিনি। মেরেছি খালি পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছে হার মানতে হলো। কা 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 চমকে উঠলাম। ঠিক মাথার উপরই চখাটা চক্রাকারে ঘুরছে। পাখিরা সাধারণত অত রাত্রে ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোনো রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম। আরো খানিকটা নেমে এলো। হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম। লেগেছে ঠিক। পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল ঠিক মাঝ গঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম, দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বরাবর হয়েছে এবারেও তাই হলো। পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনো কিছু পাইনি, নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম। চারিদিকে ধুধু বালি, গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। জ্যোৎস্নায় ফিনিক ফুটেছে। শিকার, চখা, বন্দুক, সমস্ত দিনের শ্রান্তি, কোনো কোনো কথাই যেন মনে হচ্ছিল না তখন। একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম। হঠাৎ চমকে উঠলাম। দীর্ঘকায় ঋজুদেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম। কোথা থেকে এলেন ইনি? কখনই বা নদীতে নামলেন? কিছু তো দেখতে পাইনি। একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ লক্ষ্যই করেনি। আমার কথায় তার মন্ত্রোচ্চারণ থেমে গেল। ফিরে আমার দিকে চাইলেন ক্ষণকাল।
তারপর বললেন, আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিন। পরিচয় দিলাম। ও, রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি? আসুন আমার সঙ্গে, কাছে আমার রাস্তা না। দীর্ঘকাল ঋজুদেহ পুরুষটি অগ্রগামী হলেন। আমি তার অনুসরণ করলাম। একটু দূরে গিয়ে দেখি একটা ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এটা তো চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন। সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল। অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পাহিত হয়ে উঠেছে গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখী বিকাশে। মধু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন। আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভিতর ঢুকেছিলেন। একটু পরে বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন। বসুন। বসে দেখলাম শতরঞ্জি নয়, এ গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও এক প্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য আমার কৌতূহল ক্রমশ বাড়ছিল। তবু কিছুক্ষণ চুপ করেই রইলাম, তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা বলতে হলো। সমস্ত দিনে এই অঞ্চলে ঘুরেছি, কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে আমার। সব জিনিসের কি সবসময় দেখা পাওয়া যায়? মুখের দিকে চেয়ে ভয় হলো। চোখ দুটি জ্বলছে, যেন মানুষের নয়, যেন বাঘের চোখ। একটা গল্প শুনুন তাহলে। রাজা রামপ্রসাদ রায়ের নাম শুনেছেন? না, শোনবার কথাও নয়। দুজন রামপ্রতাপ ছিলেন, দুজনেই জমিদার। একজন সুদখোর আর একজন সুরখোর। সুরখোর? হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এই অঞ্চলে ছিল না। যত বিখ্যাত ওস্তাদের আড্ডা ছিল তার বাড়িতে। অবশ্যই এসব আমার শোনা কথা। আমার জন্ম পাঞ্জাবে, পাঞ্জাবি ওস্তাদের কাছে গান বাজনা শিখেছিলাম। বাংলাদেশে এসে শুনলাম রামপ্রতাপ নাকি একজন গুণী জমিদার, যিনি কিনা সুরের প্রকৃত সংস্কার। প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হইতে হয়নি তার কাছে। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলুম, তখনই তাকে ঠিকানাটা জিজ্ঞাসা করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আরও একজনকে জিজ্ঞাসা করলুম, রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন? তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপ রায়ের ঠিকানা। ডানকুনি স্টেশনে নেমে 10 ক্রোশ হাঁটলে নাকি তার নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়ে গেছে, সেদিনও পূর্ণিমা। স্টেশনে নেমে আরও একজনকে জিজ্ঞাসা করলুম। সুদখোর রামপ্রতাপ এই অঞ্চলের প্রসিদ্ধ লোক, সবাই তাকে চেনে। যাকে জিজ্ঞাসা করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলল, সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম ঠিক বলতে পারি না। খানিকক্ষণ পরে দেখলাম একটা বিশাল প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি। চারিদিকে কেবল মাঠ আর মাঠ, আর কোথাও কিছু নেই। মনে হলো যেন এর শেষ নেই। কিছু দূর গিয়ে হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল, যেন মন্ত্রবলে আবির্ভূত হলো। সাদা ধপধপ করছে, মনে হলো যেন মর্মর পাথর দিয়ে তৈরি। মিনারের গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তারপর এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বার, দুপাশে দেখি দুজন বিরাট দারোয়ানও বসে আছে। দুজনেই নিবিষ্ট চিত্তে গোপ পাকাচ্ছে বসে বসে। ভেতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম, তারা বাধা দিলে না। ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার। বিশাল জমিদার বাড়ি জমজম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা। কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কানে কলম গুজে খাতার দিকে তাকিয়ে বসে আছে। সবারই গম্ভীর মুখ। সামনে চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি, সবাই চুপচাপ, কারো মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা কাঁধে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। কেউ আমার দিকে ফিরে অবধি চাইলে না। আমারও সাহস হলো না কাউকে কিছু জিজ্ঞাসা করি। আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছে রামপ্রতাপকে গান শোনাবো, কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে একটা ছোট বাগান রয়েছে। বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল, পাথরের উঁচু চৌতারা, আর সেই চৌতারার উপর কে যেন একজন ধবধবে সাদা তাকিয়ায় ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ার তামাক খাচ্ছেন। গড়গড়ায় কুণ্ডুলি বাগানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় ঝকমক করছে। বাগানে ছোট একটা গেট, গেটের দুধারে উর্দি পরা দুজন দারোয়ানও দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি। কেমন করে জানি আমার দৃঢ় ধারণা হলো ইনিই রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম। দারোয়ান দুজন নিস্পন্দ দাঁড়িয়ে রইল, বাধা কিন্তু দিল না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে মাথা ঠুকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীরভাবে মাথাটি নাড়লেন শুধু। আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন, হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে আমার কিছুই মনে নেই। যখন হুঁশ হলো দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটি দেখবেন নাকি? কুটিরের ভিতরে ঢুকে গেলেন তিনি।
পর মুহূর্তেই বেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর এবং অত বড় মুক্ত আমি আর দেখিনি কখনো। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে আস্তে আস্তে তিনি উঠে গেলেন। আমি চুপ করে বসেই রইলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি রাজবাড়ি, কাছারি, চৌতারা, লোকজন, কোথাও কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমাচ্ছি। একা? সে কিরকম? সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে শুনলাম গুণী রাজা রামপ্রতাপ অনেকদিন হলে মারা গেছেন। বেঁচে আছেন সেই সুৎখর বেটা। তার বাড়ির পথই সবাই আমাকে বলে দিয়েছিল। কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবো। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে আমাকে বকশিস দিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, গান শুনবেন আপনি? যদি আপনার অসুবিধা না হয়। অসুবিধা আবার কি? সুরের সাধনা করার জন্যই তো আমি নির্জনে বাস করছি। আবার উঠে গেলেন। কুটিরের ভেতর থেকে বিরাট এক তানপুরা বার করলেন। বাগেশ্রী আলাপ করি, শুনুন। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরকম বাগেশ্রী আলাপ আমি কখনো শুনিনি। যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম, তাই যেন শুনলাম আজ। কতক্ষণ শুনেছিলাম মনে নেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম যখন ভাঙল তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ায় একা শুয়ে আছি। কোথাও কেউ নেই। উঠতেই নজরে পড়ল চখাটা চড়ে বেড়াচ্ছে, মরেনি। আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনতেছিলাম। শিকার উপলক্ষে আমরা এই অঞ্চলে আসিয়া সন্ধ্যাবেলা এই ডাক বাংলায় আশ্রয় লইয়াছি। পাশের ঘরে ভদ্রলোক ছিলেন। আলাপ হইলে আমরা শিকারি শুনিয়া তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের শোনাইলেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে। জিজ্ঞাসা করিলাম, তারপর? তারপর আর কিছু নেই। রাত হয়েছে, এবার শুতে যান। আপনাদের তো খুব ভোরেই উঠতে হবে, আমারও ঘুম পাচ্ছে। এই বলিয়াই তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন। আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হইল, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটিয়াছিল জানতে পারিলে আমরাও একবার জায়গাটা দেখিয়া আসিতাম বইকি। জিজ্ঞাসা করিবার জন্য পাশের ঘরে ঢুকিয়া দেখি ঘরে কেউ নাই। চতুর্দিকে দেখিলাম, না, কেহ নাই। ডাক বাংলার চাপরাশিকে জাগাইয়া প্রশ্ন করিলাম, পাশের ঘরে যে ভদ্রলোক গেলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল, পাশের ঘরে তো কেউ নাই। গত 2 সপ্তাহের মধ্যে এখানে আর কেউ আসে নাই। ডাক বাংলায় কেউ একটা আসিতে চান না বলিয়া সে একটা অদ্ভুত হাসি হাসিল।